দর্শক স্বাগত আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং দিনের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করি। আজ আলোচনার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সাথে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মোহাম্মদ হারুনা রশিদ, আছেন সিনিয়র সাংবাদিক জনাব সোরাব হাসান। স্বাগত আপনাদের দুইজনকেই। জনাব হারুনা রশিদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। শুরুতেই যদি বলি যে গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির মিটিং হয়েছে। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে ফেব্রুয়ারিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র ফেরাতে ফেব্রুয়ারিতে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। অন দ্য আদার হ্যান্ড, আমরা অনলাইনে দেখলাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে ফেসবুক পোস্ট দিয়ে ফেব্রুয়ারিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। সরকারের পদত্যাগ, দ্রব্যমূল্য বিচার নামে প্রহসন ও গ্রেপ্তার বন্ধ সহ বিভিন্ন দাবিতে। এই দুই কর্মসূচির মধ্যে কি কোনো যোগসূত্র আছে কি না? আরেকটু বিষয় হলো যে ঠিক ফেব্রুয়ারিতেই আপনারা এই কর্মসূচির জন্য বেছে নিলেন কেন? ধন্যবাদ। আজকের এনটিভিতে আপনার প্রতিদিন সংলাপের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানান। এখানে সহ-আলোচক হিসেবে আছেন আমাদের সিনিয়র সাংবাদিক সৌরভ ভাই। এনটিভির দেশ বিদেশের সকল প্রিয় দর্শকদেরকে জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা। আমি প্রথমেই বলছি যে আওয়ামী লীগের যে কর্মসূচির কথা শোনা যাচ্ছে, এটি আওয়ামী লীগের কোনো বিশ্বাসযোগ্য জায়গা থেকে এ ধরনের কর্মসূচি আমি জানি না। এইটা একটা গুজব না, তাদের কারণ আওয়ামী লীগের তাদের কিন্তু ভেরিফাইড ফেসবুক যেটা আওয়ামী লীগের, সেই ফেসবুকে এই ধরনের বাংলাদেশে তাদের বর্তমান সাংগঠনিক কাঠামো যারা জড়িত বাংলাদেশে কেউ অবস্থান করছে না। বাইরে থেকে কেউ এই ধরনের ফেসবুকে তাদের পোস্ট দিলে সেটাকে নিয়ে কোনো ধরনের উদ্বেগ বা আতঙ্ক হওয়ার কোনো প্রয়োজন নাই। তার কারণ গত 15 বছর আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপর যে জুলুম অত্যাচার চালিয়েছে এবং সর্বশেষ বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে, যার ফলশ্রুতিতে তাদের প্রধান সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা সব আত্মগোপনে এবং দেশ থেকে পালিয়ে গেছে। এই অবস্থায় বাংলাদেশে এই অপরাধ যারা করেছে, এই অপরাধকে মাথায় নিয়ে নতুন করে রাস্তায় নামার মতো তাদের দুঃসাহস দেখা বলে আমি বিশ্বাস করি না। এটা আমি মনে করি এটা গুজব, নিছক গুজব ছাড়া কিছু নয়। তবে এ ব্যাপারে সরকার বা প্রশাসন তারা যথেষ্ট খোঁজখবর রাখবে। যদি এ ধরনের কোথাও কোনো ধরনের এই গুজব লিগ কোনো কিছু করার প্রচেষ্টা চালাতে যায়, আইনানুগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। আর বিএনপি যেটা আগামী ফেব্রুয়ারিতে আপনার যে কর্মসূচির ঘোষণা বিভিন্ন গণমাধ্যমে আসছে বা আমাদের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত হয়েছে, আসলে বিষয়টা হচ্ছে কি যে দেখেন, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রায় 6 মাস শেষ হতে যাচ্ছে। আমাদের সংকটটা কি, জাতীয় সংকটটা কি? জাতীয় সংকটের মধ্যে অন্যতম সংকট হচ্ছে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়া। এইটি হচ্ছে প্রধানতম সংকট। তার মানে গত 1/11-এর পর থেকেই বাংলাদেশে যে বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু হয়েছিল এবং বিগত প্রায় 15-16 বছর 3টা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হয়েছে, এগুলো জনগণের সাথে, ভোটারদের সাথে একটি প্রহসন, তামাশা ছাড়া কিচ্ছু না। দীর্ঘদিন যাবৎ এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। সুতরাং এটি হচ্ছে প্রধান জাতীয় সংকট। এই জাতীয় সংকট থেকে মুক্তির জন্য যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব, সেটি হচ্ছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা যত দ্রুত সম্ভব। এই ক্ষেত্রে আমাদের পার্টির মহাসচিব থেকে শুরু করে আমাদের পার্টির শীর্ষ নেতারা, ইভেন আমি নিজেও বহু জায়গায় সভা সমাবেশের মাধ্যমে অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে। কিন্তু কর্মসূচি ঘোষণা দেওয়ার কর্মসূচির কেন প্রয়োজন? কর্মসূচির ক্ষেত্রে তাহলে কি আপনার রাজনৈতিক দলের সাথে বর্তমান সরকারের কোনো দূরত্ব তৈরি হচ্ছে? দূরত্ব তৈরি হচ্ছে আমি এই কথা বলবো না। আমরা যেহেতু আমাদের পার্টির শীর্ষ জায়গা থেকে আমরা বারবার বলছি সরকারকে, সরকার এ ব্যাপারে সুস্পষ্ট এখনো কোনো ঘোষণা আসছে না, যে কারণে আমি উদ্বিগ্ন। আমরা উদ্বিগ্ন। আমরা চাই দেশে যে স্পষ্ট না হলে মোটামুটি এক ধরনের এত সময় কেন লাগবে? একটা ঘোষণা আপনার আগামী বছর জুন পর্যন্ত হয়, কেন সময় লাগবে?
আপনার একটা 111-এর সময় তারা যে সময় নিয়ে কিংস পার্টি গঠন করতে গিয়েছিল, আবার শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে নতুন পার্টির উন্মেষ ঘটবে। আবার না, এটা মোটামুটি নিশ্চিত, তারা যারা করবে তারাই বলছেন। বিভিন্ন ধরনের আপনার এই ধরনের কথা শোনা যাচ্ছে। সেটাও নতুন পার্টি আসুক, অসুবিধার কিছু নাই, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে 2 বছর কেন সময় লাগবে? এটা অনির্বাচিত সরকার, আর সরকারের যদি সাফল্য আমরা দৃশ্যমান হতো, অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে তারা যদি জনগণের যে প্রত্যাশা, জনগণের যে আকাঙ্ক্ষা বা জনগণের যে চাহিদা ছিল সেই জায়গাগুলো যারা যদি মিট আপ করতে পারতো, তাহলে আপনার 1 বছর 1.5 বছর সময় এটা কোনো ব্যাপার ছিল না। কিন্তু ইতিমধ্যেই এই সরকারের কর্মকাণ্ড নিয়ে কিন্তু দেশে দেখেন বিভিন্ন ক্ষেত্রে একটা বিশৃঙ্খলা বিরাজ করছে। ছাত্ররা রাস্তায় নামছে, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিভিন্ন রাস্তায় নামছে, এর ফলশ্রুতি হচ্ছে জনদুর্ভোগ বাড়ছে। পাশাপাশি আপনার যেটা দ্রব্যমূল্যের যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা দ্রব্যমূল্যের ব্যাপারে বারবার অভিযোগ করে এসেছি বিগত সরকারের সময়, যে বিগত সরকারের নেতারা, মন্ত্রীরা, এমপিরা বড় বড় সিন্ডিকেটের সাথে জড়িত। সিন্ডিকেট না ভাঙতে পারলে দ্রব্যমূল্য আমি নিয়ন্ত্রণ আনতে পারছি না। তো সরকারের যে প্রায়োরিটি ওয়ার্কের মধ্যে হচ্ছে 1 নাম্বার আপনাকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের গণতন্ত্রের পথে আপনার দেশকে নিয়ে যাওয়া, এটা 1। 2 নম্বর হচ্ছে মানুষের দ্রব্যমূল্য ক্রয় সক্ষমতার মধ্যে নিয়ে আসা। এবং সামনে রমজান আসতেছে, তাছাড়াও তো দৈনন্দিন মানুষকে বাঁচতে হবে, নিশ্চয়ই। আবার আসি, আমি বাঁচতে হবে তো। জি, আমি একটু সরফ হাসানের কাছ থেকে শুনে, মানে সরফ ভাই যে কথাটা আমি বলছিলাম যে রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে বিএনপির মতন একটি মানে বৃহৎ দলের এই কর্মসূচি ঘোষণা পর্যন্ত যেতে হচ্ছে কেন? ধন্যবাদ, হারুন ভাইকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে রাজনৈতিক দল তো তার কর্মসূচি ঘোষণা করবে, তার দাবি দেওয়া জানাবে, তার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। এখন যে বিষয়টি হারুন ভাই যে বললেন তাতে একটু উদ্বেগের বিষয়, যে যদি 1/11 থেকে এখনও সেই বিরাজনীতিকরণ এই প্রক্রিয়া যে চলতে থাকে বা চলে আসছে, যদি এটা আমরা স্বীকার করি বা বলি, তাহলে কিন্তু 5 আগস্টের যে গণ অভ্যুত্থান হলো, ছাত্র গণ অভ্যুত্থান, তার মানে সেটি কি নিষ্ফল হলো, বা সেটা অকেজ হয়ে গেল, বা সেটি কোনো গুরুত্ব বহন করে না? তার মানে 5 আগস্টের আগে একটা বিরাজনীতিকরণ প্রক্রিয়া ছিল, একজনের উপর একটি দলের উপর ভর করে, আর এখন আরেক ধরনের বিরাজনীতিকরণ। তো দুটোই তো খুবই উদ্বেগের বিষয়। বিরাজনীতিকরণ, আপনি এই সিদ্ধান্তে কি মানে না, আমি সিদ্ধান্তে উপনীত হয়ে গেলেন যে বিরাজনীতিকরণ চলছে প্রক্রিয়া? না, হারুন ভাইয়ের কথা থেকেই বললাম। এবং রাজনৈতিক মহলে এটি যথেষ্ট আলোচনা, বিশেষ করে বিএনপির একটা উদ্বেগ আছে এক্ষেত্রে। এটি বিএনপির চেয়ারপারসন হিসাবে, ব্যক্তি হিসাবে উনি বলছেন না, চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে বলছেন না, বিএনপির মধ্যে এটি ভয় আছে। এখন ভয়টা কী কারণে? ভয়টা কারণ 5 আগস্ট ছিল আওয়ামী লীগ সরকারের পতন, স্বৈরাচারের পতন হয়ে গেছে। এরপর কি হবে? বিজয়ের ভাগ কে পাবে, কারা পাবে? সম্মিলিতভাবে পাবে, না কোনো পক্ষ পাবে আর এক পক্ষ বঞ্চিত হবে? এটি নিয়ে তো একটা একটা ধোঁয়াশা আছে। এখন নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া যদি আমরা বলি যে 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, তাহলে তো নির্বাচনটা যত দ্রুত সম্ভব দেওয়া উচিত। রাষ্ট্রীয় কিছু সংস্কারের প্রয়োজন, এটা অস্বীকার করা যায় না, কিন্তু সংস্কার সবার আগে মনের সংস্কার প্রয়োজন, মনের সংস্কার প্রয়োজন, দলের সংস্কার প্রয়োজন, অর্থাৎ যারা রাজনীতি পরিচালনা করবেন সেটি কতটা আসছে। আবার সংস্কার কিন্তু এই কতগুলো বিধান দিয়ে বা একটা চুক্তি দিয়েও হবে না, এটি ধারাবাহিকতা আছে, এটি শক্তির ভারসাম্য একটা ব্যাপার আছে। যদি শক্তির ভারসাম্য না থাকে, কোনো সংস্কার কাজ করবে না। আপনি যে কোনো জাতীয় সংসদে যদি এক দলের 260 জন সদস্য থাকে আর সব দলের 40 জন থাকে, এখন বলতে পারেন যে এটা তো জনগণ দিয়েছে, কিন্তু জনগণ সত্যিকারভাবে দিয়েছে কিনা? 2008-এর নির্বাচন নিয়ে তো প্রশ্ন এসেছে, যে নির্বাচনকে দেশে বিদেশে ভালো নির্বাচন হিসেবে স্বীকৃত, কিন্তু সেটা নিয়েও প্রশ্ন। 2001-এর নির্বাচন নিয়েও প্রশ্ন আছে। সুতরাং আমরা এই যে প্রশ্নহীন একটা নির্বাচন চাই, যাতে জনগণ মানে মন খুলে কথা বলতে, যে নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবে, কথা বলতে পারবে এবং ভোট দিতে পারবে। যে বিষয়টা কর্মসূচি একটাই, যে কর্মসূচি তো নিতেই পারে, মানে
না, আমার প্রশ্ন হচ্ছে কর্মসূচি দেওয়ার মতন একটা পরিস্থিতি কেন তৈরি হলো? তাহলে কি কোনো দূরত্ব আগে থেকেই কিন্তু বলে আসছে দূরত্ব যে তৈরি হলো কিনা অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির মধ্যে সংশয় সন্দেহ থেকে আচ্ছা। এবং অন্য যেমন বিএনপি বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া, আরেকটি দল বিএনপির এখন যে প্রতিপক্ষ আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই, তারা বলছে যে আগে সংস্কার তারপর যৌক্তিক সময় দেওয়ার পক্ষে। যৌক্তিক কথাটা তো অনির্দিষ্ট, এটা কোনো ইয়ে নেই। কেউ 5 বছরকেও যৌক্তিক মনে করতে পারে, কেউ 6 মাসকেও যৌক্তিক মনে করতে পারে। আমাদের এক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর যতগুলো তত্ত্বাবধায়ক সরকার আছে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছে। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ আরও কম সময়ে নির্বাচন দিয়েছে। তিনি দায়িত্ব নিলেন 6 তারিখ, নির্বাচন দিলেন ফেব্রুয়ারি 27 তারিখ না 27 তারিখ। তো সুতরাং কারণ সব মানুষ তখন, সব দল সংগঠন মানুষ চেয়েছিল নির্বাচনটা যত দ্রুত হয়। এখনও নিশ্চয়ই মানুষ সেটাই চায়, কারণ সংস্কারের অজুহাত দিয়ে বা সংস্কারের কথা বলে নির্বাচন পিছানোর কোনো যুক্তি নেই, কারণ তাহলে গোলমাল বাড়বে। আরেকটি কথা, যে যদি সরকার ঠিকমতো চালাতে পারতো, অর্থাৎ জনগণের দৈনন্দিন সমস্যার সমাধান করতে পারতো, মানুষ নির্বাচনের ব্যাপারে এক ধরনের এক ধরনের নিশ্চিন্ত থাকতো যে নির্বাচন যখনই হোক, আমার তো জনজীবন তো সমস্যা হচ্ছে না। এখন নানা রকম, আপনি বাজার ঠিক করতে পারছেন না, প্রশাসন ঠিক করতে পারছেন না, ছাত্রদের ঠিক করতে পারছেন না, তাহলে তো অনেকে মনে করে একটা নৈরাজ্যকর পরিস্থিতি হচ্ছে কিনা, আসছে কিনা সামনে। আর আওয়ামী লীগের কর্মসূচির ব্যাপারে বললেন, হারুন ভাই বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন। তারপরে যদি কর্মসূচি দেখলাম যে সরকারের মধ্যে তো এই আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে বেশ প্রতিক্রিয়া আছে, এবং আজকে প্রেস সেক্রেটারি তাদের প্রেস সেক্রেটারি যেটা বলছেন, তাহলে তো এতদিনের যে আলোচনা, সেই আলোচনা থেকে কিন্তু এই অবস্থানটা আলাদা। এতদিন বলছে আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচন করতে দেওয়া হবে না। হ্যাঁ, এটি উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হয়েছে, উপদেষ্টা মানে ছাত্র উপদেষ্টাদের পক্ষ থেকে, ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি থেকে বলা হয়েছে। বরং তারা অভিযুক্ত করেছে বিএনপি কেন এই ছাড় দিচ্ছে আওয়ামী লীগকে, এবং এরকম আপনি কি মনে করেন বিএনপি মানে না সেটা পরে আসে, কিন্তু আজকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব যে কথা বললেন, তাতে তো মনে হয় যে সরকারই আওয়ামী লীগকে ছাড় দিতে রাজি, কারণ ক্ষমা চাইলে তারা রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে, ক্ষমা না চাইলে পালন করতে দেওয়া হবে না। কথাটা ঠিক এরকম নয়। কথাটা কিরকম? আমি যেটা পত্রিকায় দেখলাম, না ক্ষমা চাইলে কথা, হ্যাঁ বলুন এটা কিভাবে, কথাটা কি? আমি একদম পুরো জিনিসটা, যেমন প্রেস, আমরা যখন স্টুডিওতে ঢুকছি ঠিক তখনই প্রেস কনফারেন্সটা চলছে, তখনও শেষ। ক্ষমা না চাইলে তারা নির্বাচনে আসার সুযোগ নাই, এবং মানে বিচার প্রক্রিয়া শেষ না হলে ক্ষমা চাওয়ার আগে তাদের প্রতিবাদ করতে দেওয়া হবে না, বিক্ষোভ করতে দেওয়া হয় না, প্রতিবাদ। আচ্ছা, বিক্ষোভ প্রতিবাদ তার মানে ক্ষমা চাইলে প্রতিবাদ করতে দেওয়া হবে না। বিচারের কথা বলছে, তো বিচার হইতে হবে, বিচারে যদি সে মানে দোষী হয়। আর বিচার কতজনের কবে, কত তারিখে হবে, কত দিনে হবে, এটি কিভাবে কে ঠিক করবে? বিচারটা একটা দীর্ঘ প্রক্রিয়া। হ্যাঁ, কিন্তু সেই প্রক্রিয়ার আগে কি আপনি যে মানে যাদের বিরুদ্ধে, যে দলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, গুম খুনের অভিযোগ আছে, আপনি তাকে মাঠে নিয়ে আসবেন? অভিযোগ আছে, আপনি তো অভিযোগ আছে, হ্যাঁ, অভিযোগ প্রমাণ করতে হবে। সেই জন্য তো বিচার প্রক্রিয়া হতে হবে। দলের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে, সাবেক প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার অভিযোগ দায়ের হয়েছে, এবং সেই বিচার প্রক্রিয়া চলছে, ঠিক আছে। তো আওয়ামী লীগ দল হিসাবে কিন্তু বিচার করা হয়নি। এমনকি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, যুদ্ধ অপরাধের দায়ে জামাত ইসলামের নেতাদের বিচার করেছিল, কিন্তু সংগঠন হিসাবে জামাতের কিন্তু বিচার করেনি, বিচার করতে পারে। পরবর্তীকালে নিষিদ্ধ করেছিল, সে তো আত্মরক্ষার জন্য ভাবছিল যে এই ঔষধ দিলে বোধহয় আওয়ামী লীগ নিশ্চিন্ত হয়ে যাবে। সেটা হয়নি, মানুষ গ্রহণ করেনি। মানুষ কোনটা গ্রহণ করে সেটি কিন্তু বিষয়। মানুষ এখন এই মুহূর্তে নির্বাচন চায়, সেটি আমি আসবো আপনার সাথে। আর এই প্রসঙ্গে একটু হারুন ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসুন ভাই, এই যে বিক্ষোভ কর্মসূচি নিয়ে প্রেস সেক্রেটারি যেটি বলেছেন, এইটি আপনার মতামতটা শুনতে চাচ্ছি। প্রেস সেক্রেটারির মতো একটা কথা বলেছে যে বিচার এবং আপনার ক্ষমা চাওয়ার ব্যাপারটা,
তো এটা উনি ওনার জায়গা থেকে ওনার মন্তব্য করেছেন, বাস্তবতাটা কি সেইটা আপনাকে বিবেচনা আনতে হবে। উনি বিচার প্রক্রিয়া তো যেটা বললো সৌরভ ভাই, বিচার প্রক্রিয়া কিন্তু এটা লম্বা সময়ের ব্যাপার, আর ক্ষমা চাওয়ার ব্যাপারটা আজকালকেও করতে পারে। তো এই মুহূর্তে আপনার ক্ষমা চাইলেই দেশের এই যে হাজার হাজার তরুণ ছাত্র যুবককে জনতাকে হত্যা করেছে, এদেশের সম্পদ লুটপাট করেছে, গত 15 বছর মানুষের উপর যে জুলুম নিপীড়ন করেছে, যারা ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত, তারাকে আপনি কিভাবে এটার আপনার সান্ত্বনা দিবেন? আরেকটি বিষয় সুতরাং মানে হারুন ভাই, আমি এটা শেষ করি। বিষয়টা হচ্ছে যে আপনার এই আমাদের তো এখনো রক্ত দাগ শুকায়নি, এখনো শরীর থেকে রক্ত ঝরছে। এই অবস্থায় আপনার এই জায়গা থেকে ওনারা বোঝাতে চেয়েছে যে আওয়ামী লীগ সত্যিকার অর্থে এই মুহূর্তে আপনার নির্বাচন ফেস করতে পারবে না। মোটা দাগে একটাই কথা, আওয়ামী লীগ যদি সামনের দিনে নির্বাচনে আসতে চায় বা রাজনৈতিক দল হিসেবে তারা প্রকাশ করতে চায়, তাহলে তাদের বিগত 15 বছর এবং গত এই জুলাই আগস্টের যে বিষয়গুলো রয়েছে এগুলো সম্পর্কে একটা নীতিগতভাবে সিদ্ধান্ত আসতে হবে। এছাড়া কোনোভাবেই আপনি আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসাবে, জামাত ইসলামের মতো একটা রাজনৈতিক দল 1971 সালে মুক্তিযুদ্ধে তাদের বিতর্কিত ভূমিকার কারণে আপনি দেখেন এখনও পর্যন্ত এই বিতর্ক শেষ হয়নি, এখনও পর্যন্ত তাদেরকে এটা নিয়ে জবাবদিহি করতে হচ্ছে, এটা নিয়ে কথা আসছে। সুতরাং আওয়ামী লীগ তাদের দীর্ঘ পুরনো রাজনৈতিক দল হলেও আওয়ামী লীগ বারবার যে সমস্ত কর্মকাণ্ড করেছে এবং সর্বশেষ যে ঘটনাটি তারা সংঘটিত করেছে, এটি এত সহজে আমার মনে হয় না নিষ্পত্তিযোগ্য। আরেকটি বিষয় যে ক্ষমা চাইলে কি হত্যার মতন, গুম খুনের মতন না, এটা ক্ষমা চাইলে শেষ হয়ে যাবে? আমার পরিবারের কাউকে হত্যা করেছে, আমার তো সাংবিধানিকভাবে অধিকার আছে আইনের আশ্রয় লাভের, এইটা আপনার ক্ষমা করার অধিকার সংবিধান কাউকে দেয়নি, অসম্ভব, দিতে পারে না। যে কারণে শেখ মুজিবের হত্যাকাণ্ডের সাংবিধানিকভাবে বন্ধ করা হলো, পরবর্তীতে কিন্তু 21 বছর পর শেখ মুজিব হত্যার বিচার শুরু হয়েছে। সুতরাং আজকে আপনার কোনো আইন করে কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার বা হত্যাকাণ্ডের যারা শাস্তির অপরাধী তাদেরকে আপনার কোনো আইন করে আপনি বন্ধ করতে পারবেন না, কোনো আইন করে বন্ধ করতে পারবেন না। সুতরাং এটা যারা যে অপরাধটা করেছে তাদেরকে সে অপরাধের শাস্তি ভোগ করতেই হবে, পরিষ্কার কথা। এটা সময়ের ব্যাপার আপনার, এটা নিয়ে আপনি যতই আলোচনা করেন, আলোচনা করে আপনি এটা শেষ করতে পারবেন না। পরিষ্কার যে আওয়ামী লীগ এই মুহূর্তে জনগণের সামনে দাঁড়ানোর মতো তাদের কোনো ধরনের সুযোগ নাই। জনাব সোহরাব হাসান, আমরা আলোচনায় ছিলাম, আমি এই আলোচনার সাথে আপনি এই বিষয়ে কোনো কথা থাকলে তো বলবেন, সে সাথে আমি আরেকটু অ্যাড করতে চাই আজকে, সেটা হলো আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন দল গঠন করে নির্বাচিত হবার জন্য যদি সরকারের সব শক্তিকে ব্যবহার করা হয় তাহলে 5ই আগস্টের আকাঙ্ক্ষা ব্যাহত হবে। নতুন দল সম্পর্কে উনি বলেছেন। উনি আরও বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না তা বিচারের মাধ্যমে নির্ধারিত হোক, আওয়ামী লীগের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি। ধন্যবাদ। তার এই বক্তব্যের মধ্যে, সালাউদ্দিন সাহেবের এই বক্তব্যের মধ্যেও কিন্তু এক ধরনের দ্বৈততা আছে। যেমন মানে একটা হলো যে তিনি বলেছেন যে জনগণ সিদ্ধান্ত নেবে, আবার বিচারের মাধ্যমে, বিচার তো জনগণ করবে না, জনগণের বিচার হচ্ছে তাহলে ভোট, আর আদালতের বিচার হচ্ছে আদালতে বিচার করবে, আইনি বিচার হচ্ছে আদালত করবে। এখন তাহলে তো অনেক ছাত্র নেতারা বলছেন যে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, তার মানে বিচার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসলে গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা, একসঙ্গে থাকা। এখন এই আমাদের এ পর্যন্ত 53 বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা সেই একসঙ্গে থাকার যে নীতি সেটা অনুসরণ করেননি, বরং যে সরকার একটু দুর্বল সেই সরকার কিছুটা করেছে। এরশাদ বারবার চেষ্টা করছে বিরোধী দলের সাথে কীভাবে বিরোধী দলকে আনবে, নির্বাচনে আনবে, তার সাথে বৈঠক করবে, ঘনবরণ। এমনকি জিয়াউর রহমান, যেহেতু তার রাজনৈতিক ভিত্তি ছিল না প্রথম মানে দল গঠনের আগে, তারপর তিনি কিন্তু সব দলকে নিয়েই 79 সালে যে রাজনৈতিক অবস্থা ছিল, আওয়ামী লীগকে না নিয়ে জিয়াউর রহমানের নির্বাচন করলে ওই নির্বাচনে নিয়ে প্রশ্ন উঠত না, কারণ তখন আজকে যেমন আওয়ামী লীগের অবস্থা, তখন আওয়ামী লীগের অবস্থা এর চেয়ে ভালো ছিল না। কিন্তু একটা প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়া থেকে আপনি যদি কাউকে বাদ দেন, তখন এটা নিয়ে ভবিষ্যতে শুধু প্রশ্ন উঠবে না, এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে।
এখন ওই নির্বাচনে আওয়ামী লীগ 39টা আসন পেয়েছিল, এখন 39টা পেত না 56টা পেত সেটা আলাদা, কিন্তু আওয়ামী লীগ ওই সময় যে অবস্থা ছিল তার ক্ষমতায় যাওয়ার মতো না। এরশাদ তো সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় এসেছে, কিন্তু এরশাদের পার্টি নিয়ে তো এই প্রশ্ন আসে না যে এরশাদ কেন, তার দল কেন থাকবে, বা আওয়ামী লীগ যেটা বলে আসছে যে জিয়াউর রহমান তো ক্ষমতা দখল করে তারপর নির্বাচন করেছে। মানে এগুলো হচ্ছে এক ধরনের রাজনৈতিক ক্যাচাল, রাজনৈতিক ঝগড়া। এই ঝগড়া থেকে বেরিয়ে আসার পথ কি? 5 আগস্ট একটা সমাধান দিয়েছিল যে জোর করে ক্ষমতায় থাকা যাবে না, একতরফা একক যত বড় নায়কই একনায়ক হোক সে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, বা মানুষের জবাবদিহি করতেই হবে। যদি এই 3টি নির্বাচন পরপর এরকম না হতো জবরদস্তি, তাহলে হয়তো এভাবে আওয়ামী লীগকে বিদায় নিতে হতো না। বিএনপিও তো বিদায় নিয়েছে ক্ষমতা থেকে, এবং বেশ মানে কি বলে অরাজক অবস্থার মধ্য দিয়ে এক ধরনের নিন্দিত হয়েই, কিন্তু তারপর আবার যে বিএনপি এই জনগণের সমর্থন পাচ্ছে বা পেল, কি কারণে? আওয়ামী লীগের দুষ্কর্মের কারণে। তা আমরা যাতে ইতিমধ্যে 6 মাসের আগের অবস্থান, সরকারের অবস্থান, আর এখন 6 মাস তো না, 5.5 মাস এখনকার অবস্থান দেয়া প্রিয় মানুষ কি বলে, তা মানুষের মধ্যে প্রধান তো হচ্ছে তার জীবন জীবিকা, তার দৈনন্দিন যে জীবন, যে রাস্তায় ঘর থেকে রাস্তায় বের হলে নিরাপদে যেতে পারবে কিনা গন্তব্যে, অথবা গন্তব্য থেকে ফিরে আসতে পারবে কিনা। প্রতিদিনই তো হট্টগোল, প্রতিদিনই তো হাঙ্গামা, প্রতিদিনই হরতাল, প্রতিদিনই সমাবেশ, মানে মানুষ কোথায় যাবে? তা মানুষ তো এর চেয়ে বলে যে যত একটা দ্রুত নির্বাচন হয়ে মানুষ একটু এই যে এক ধরনের মানে জিম্মি করে একটা দাবি আদায়ের যে সংস্কৃতি তৈরি হয়েছে, আমরা গত কয়েকদিন যাবত দেখতেছি, এটা কিন্তু কি বিরোধী দলের কোনো ভূমিকা রাখতে পারতো? বিরোধী দল মানে রাজনৈতিক দলগুলো। সরকার চেয়েছে কি? সরকার তো বিরোধী দলের এই রাজনৈতিক দলগুলোর সমর্থন চাইতে হবে। সরকার যেসব ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সমর্থন চেয়েছে, দলগুলো তো সমর্থন দিয়েছে, ভারত ইস্যুতে দিয়েছে, দুর্গোৎসবের সময় দিয়েছে, এই কি ছাত্রদের যে ঘোষণাপত্রের ক্ষেত্রে দিয়েছে তাদের মতামত। সবাই একমত হবে তা না, সবাই একমত হলে তো এক দল হতো। ভিন্ন মত থাকবে, কিন্তু ভিন্ন মতকে নিয়ে চলার মতো মানসিকতা আমরা অর্জন করি কিনা, এটাই হচ্ছে প্রথম সংস্কার। আমার যে চরম বিরোধী, যেমন ধরেন আপনি ইসলামী রাজনীতি বিশ্বাস করেন না, কিন্তু ইসলামী রাজনীতি যেহেতু দেশে আছে, আপনাকে ইসলামী রাজনীতির বা ধর্মীয় রাজনীতি, ইসলামী না, সেটা হিন্দু ধর্মের হতে পারে, খ্রিস্টান ধর্মের হতে পারে, বৌদ্ধ ধর্মের হতে পারে, যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল একটি আধুনিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে, বা একটা চূড়ান্ত পর্যায়ে তো সেটাই করবে না। আমি দেখলাম যে বিএনপি নেতাদের সাথে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নাই, কিন্তু এখন ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ যে গণতান্ত্রিক রাষ্ট্র, বাংলাদেশ যে গণতান্ত্রিক রাষ্ট্র, এই কারণে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে দলের নাম পাল্টাতে হয়েছে। জামাত ইসলামকে কিন্তু ওই কোরআন সুন্নাহর ভিত্তিতে তার যে গঠনতন্ত্র ছিল, গঠনতন্ত্র সংশোধন করতে হয়েছে। সুতরাং এটি হচ্ছে, আমরা যদি এটা মানি যে বাংলাদেশ একটি ধর্মভিত্তিক রাষ্ট্র হবে না, বাংলাদেশ একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হবে। এটি পশ্চিম থেকে আসছে না পূব থেকে আসছে সেটা না, আমরা যেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকবে। যে কথাটি বলছিলাম, এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে, আর যে বললেন যে অনেকেই বলেন সরকারের পক্ষ থেকে, বিশেষ করে বলা হয় যে ক্ষমতা 5 আগস্টের পর সবাই দাবি দেওয়া নিয়ে মাঠে নামছে। বাংলাদেশে কোন আন্দোলন, মানে কোন দাবিটা আন্দোলন ছাড়া পূরণ হয়েছে? না, সেটি তো একটি বিষয় গেল। আমি মনে হয় এই প্রশ্নের উত্তর আমি একটু হারুন ভাইয়ের কাছ থেকে শুনেছি। হারুন ভাই, এই যে দাবি নিয়ে জিম্মি করে দাবি আদায়ের যে একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি 5 তারিখের পরে, আমার প্রশ্ন ছিল সেটা হলো যে রাজনৈতিক দলগুলো এখানে কোনো ভূমিকা রাখতে পারতো কি না। আরেকটি বিষয় আছে, সেটা হলো যে রাজনৈতিক দলগুলো এই ক্ষেত্রে এমন কোনো কথা বলতে পারতো কিনা যে ভাই তোমরা নির্বাচিত হোক, নির্বাচনের পরে তোমরা আসো বলো, বা নির্বাচিত গভর্নমেন্ট এইটা দেখবে। ব্যাপার হচ্ছে যে যারা আজকে দাবি দেওয়া নিয়ে রাস্তায় আন্দোলন করছে, তার দাবিটা কার কাছে? সরকারের কাছে। স্বাভাবিক কারণেই সরকার কি এ ব্যাপারে যথার্থ উত্তর বা পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে যদি সরকার
সৌরভ যথার্থই বলছে, সেই ক্ষেত্রে সরকার যদি রাজনৈতিক দলগুলোকে বলে যে এই বিষয়টা আপনারা তাদের সাথে আলোচনা করে মিটমাট করেন, তাহলে তো এখানে স্বাভাবিক কারণে বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসাবে ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনায় আহ্বান করতে পারে যে ঠিক আছে, তোমাদের 7 কলেজ নিয়ে যে আন্দোলন হচ্ছে বা ইবতেদায়ী মাদ্রাসালারা জাতীয়করণের জন্য দাবি করছে, ঠিক আছে, দাবি করছে, এই বিষয়গুলো যদি সরকারের জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য যারা দাবি দেওয়া জানাচ্ছে তাদের সঙ্গে আলোচনার, তারা তো বিএনপির কাছে দাবি করছে না, বিএনপির ক্ষেত্রে কি ভূমিকা রাখবে? বিএনপি তো ভূমিকা রাখার কোনো আগবাড়িয়ার সুযোগ নাই। সেই ক্ষেত্রে সরকার যদি মনে করে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং বৃহত্তম রাজনৈতিক বা স্টেক হোল্ডার সহ রাজনৈতিক দলগুলো আমাদের সমর্থন দিচ্ছে, সহযোগিতা দিচ্ছে, তাদের সাথে আলোচনা করে ছাত্রদের সাথে এ ব্যাপারে একটা বা এই সমস্ত দাবি দেওয়ার ক্ষেত্রে দলগুলোকে অন্তর্ভুক্ত করা দরকার। অবশ্যই দল সে ব্যাপারে প্রয়োজনীয় সাড়া দিতে বা উদ্যোগ গ্রহণ করতে কোনো সমস্যা নাই। সুতরাং এখানে তো আমরা এটার ক্ষেত্রে গিয়ে আগে হয়েছে, আপনার যখন বিএনপি ক্ষমতায় ছিল বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যারা রাস্তায় আন্দোলন করেছে, দেখা গেছে বিএনপি তাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে, সেখানে গিয়ে তাদেরকে হরতাল, তাদের অনশন ভঙ্গ করিয়েছে। আওয়ামী লীগও করেছে যখন বিএনপির সময়, এটা একে অপরে করেছে এবং তারা আশ্বাস দিয়েছে যে আমরা ক্ষমতায় আসলে দেখবো। সুতরাং এই ক্ষেত্রে তো এখন আমরা যেহেতু সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিচ্ছি, সহযোগিতা দিচ্ছি, এই ক্ষেত্রে সরকারকে এই ব্যাপারে আশ্বাস দিতে হবে বা সরকারকে যে ঠিক আছে এই দাবি দেওয়াগুলো নিয়ে আমরা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, আমরা আগামী 6 মাসের মধ্যে দেশে নির্বাচন হবে, নির্বাচিত সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ বা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। এইরকম স্টেটমেন্ট তো সরকারের জায়গা থেকে আসছে না। সরকারের জায়গা থেকে এই ধরনের স্টেটমেন্ট আসলেও কিন্তু আপনার যারা এই আন্দোলনগুলো করছে তাদের মধ্যে একটা স্বস্তি আসে যে ঠিক আছে, আমরা এই 3 মাস বা 6 মাসের মধ্যে এই সমস্ত দাবি দেওয়া নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা আমাদের জন্য জটিল। সুতরাং আগামীতে 6 মাসের মধ্যে নির্বাচন হবে, যারা পরবর্তীতে সরকারে আসবে আপনারা ধৈর্য ধরেন, ওই সময় আপনারা এই বিষয়গুলো আপনার নিষ্পত্তি হবে। তাহলে আমার মনে হয় যে জিনিসটা আরও বেশি ভালো হতো। তাহলে এই ধরনের যে যারা আজকে যত্রতত্র যখন তখন যে কোনো সময় বিভিন্ন দাবি দেওয়ার রাস্তায় নামছে, এইটা দাবি দেওয়ার যারা আন্দোলন করতে চাচ্ছে বা দাবি জানাচ্ছে তাদের কাছে একটা মেসেজ যেত যে এই সরকারের জন্য এই ধরনের আরও অন্যান্য বিষয় আছে, অন্যান্য সংস্থারও দাবি দেওয়া আছে, তাহলে তাদের মধ্যে একটা মেসেজ যেত যে না ঠিক আছে, আগামী 6 মাসের মধ্যে নির্বাচন হচ্ছে, নির্বাচন পর্যন্ত আমরা অপেক্ষা করি, নির্বাচনের পরেই যে সরকার নির্বাচিত হয়ে আসবে তারাই এই বিষয়গুলো নিষ্পত্তি করবে বলে তাদের মধ্যে একটা আস্থা বিশ্বাস তৈরি হতো। আচ্ছা হারুন ভাই, আরেকটি বিষয় আমি প্রসঙ্গত এখানে বলতে চাই, ফেব্রুয়ারিতে অনেক কিছুই হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। সেটা হচ্ছে একটি রাজনৈতিক দল, মানে বলা হচ্ছে যে সরকারের সমর্থনে, এটা বিএনপির অভিযোগ যে সরকারের সমর্থনে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে এবং এই নিয়ে এক ধরনের মানে বক্তব্য, পাল্টা বক্তব্য চলছে। এই যে নতুন রাজনৈতিক দল নিয়ে কি বিএনপি কোনো ভীত অবস্থায় আছে? শুনেন, বিএনপির জন্ম 1977 সালে, জি 1 সেপ্টেম্বর। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নীতি, দর্শন, আদর্শ এবং একটা সুনির্দিষ্ট ভিশনকে সামনে রেখেই দল প্রতিষ্ঠিত হয়েছিল। জাগো দল থেকে পরে জাতীয়তাবাদী দল হয়েছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের এই গত 40-50 বছরে বহু রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, নিবন্ধিত হয়েছে, নির্বাচন করেছে। সুতরাং আমাদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটুক বা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে তারা রাস্তায় নামুক, কোনো সমস্যা নাই। আমরা স্বাগত, অভিনন্দন জানাবো যে ঠিক আছে, বাংলাদেশের এই প্রেক্ষাপটে নতুন চিন্তাভাবনা, নতুন আইডিয়া, নতুন এই প্রজন্মের ছাত্ররা, নতুন প্রজন্মের যারা এখন বর্তমান চিন্তাভাবনা করছে তারা নতুন দর্শন নিয়ে আসতে পারে, সমস্যার কিছু নাই এবং সেটাকে আমাদের প্রতিপক্ষ ভাবারও কোনো সুযোগ নাই। তবে বাংলাদেশে এই 50 বছরের ইতিহাসে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এটা অতীতের অন্য সময়ের থেকে ভিন্ন। 75-এর 15ই আগস্টের পর আপনার 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটা সরকার এসছে, তখনকার প্রেক্ষাপট ছিল একরকম। জেনারেল এরশাদ আপনার 24শে মার্চ 1982 সালের ক্ষমতা দখল করে আপনার একটা প্রেক্ষাপটের সময় এসছে। আবার 90-এর সময় আপনার বিদায় হয়ে আপনার সেই সময় ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার অন্তর্বর্তীকালীন সরকার এসছে, নির্বাচন হয়েছে। আবার অনির্বাচনের সময় আর্মি ব্যাক একটা তত্ত্বাবধায়ক সরকার এসছে। এই সমস্ত সরকার আর এই জুলাই আগস্টের ব্যাপক গণহত্যার মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার, তার মধ্যে আকাশ পাতাল সমস্ত কিছুতে ফারাক রয়েছে। সুতরাং আগেকার সময়ের সাথে এই ফারাক চিন্তা করতে হবে আপনাকে।
এখন এই অবস্থায় যদি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কতিপয় উপদেষ্টা বা কতিপয় ব্যক্তি এই ধরনের রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত থাকে, বা অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্তর্ভুক্ত হয়, বা আমরা যদি সন্দেহ তৈরি হয় জনগণের মধ্যে যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাকআপে, তাদের ইন্ধনে, তাদের প্রশ্রয়, তাদের সহায়তায় এই ধরনের কোনো রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এইটা আমাদের যে জনগণের আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা অন্তর্বর্তী সরকারের কাছে বা অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের যে বিশ্বাস, আস্থা, সেটা সাংঘাতিকভাবে হোঁচট খাবে, ক্ষতিগ্রস্ত হবে, এবং অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা জনগণের কাছে আপনার প্রশ্নবিদ্ধ হবে। 111-এর সময় আপনার যখন বিরাজনীতিকরণের প্রক্রিয়া চলেছে, 2 বছর তারা বহু চেষ্টা করেছে, কিংস পার্টি করেছে, অনেক কিছু করেছে, করার পরও আলটিমেটলি সর্বশেষ গোল তাকে ওই নির্বাচন দিয়ে বিদায় হতে হয়েছে। সুতরাং এই অভিজ্ঞতা তো আছেই, এই অভিজ্ঞতা গত 40-50 বছর আছেই। সুতরাং এই প্রেক্ষাপটে আপনার নতুন রাজনৈতিক দল গঠন করে আপনার যদি সেই যাত্রা শুরু করতে চাই, আমরা অপেক্ষা করছি, আমরা দেখতে চাই না। কিন্তু ইতিমধ্যে যে বিতর্কটি মানে উঠে এসছে সেটি হচ্ছে যে যদি এরকম রাজনৈতিক দল হয় এবং সেই দলের সাথে বর্তমান ক্ষমতাসীন দলের কোনো উপদেষ্টা বা সংশ্লিষ্ট যদি কেউ থাকে, তাহলে একটা তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হতে পারে বলে আপনার দলের এ ব্যাপারে তো পার্টির আমাদের সেক্রেটারি জেনারেল স্পষ্ট কথা বলেছে। আবার এটার পরবর্তীতে আপনার উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্য থেকেও আবার রিঅ্যাকশন দেওয়া হয়েছে, স্পষ্ট বক্তব্য এসেছে। কেউ আবার এটাকে কেন্দ্র করে বলেছে যে 111 এইসব বিষয়, এবং এটাকে কেন্দ্র করে তো উপদেষ্টা পরিষদের পক্ষ থেকেও কিন্তু পজিটিভ বক্তব্য এসছে যে না, উপদেষ্টা পরিষদের সদস্যের মধ্য থেকে কেউ রাজনীতিতে সম্পৃক্ত হতে চাইলে তাকে সরকারি ছেড়ে চলে ভালো কথা, সঠিকই বলেছেন। তো সুতরাং আমরা অপেক্ষা করি না, কারণ ভবিষ্যৎবাণী করতে আমি আগাম কোনো মন্তব্য করতে পারবো না। দেখতে চাই যে ফেব্রুয়ারিতে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, হোক না কেন, এত অস্থির তো আমাদের কিছু নাই। আমরা প্রত্যাশা করব যে জনগণ যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, আমরা 15-16 বছর যাবত যে লড়াইটা করে আসছি দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্যে, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যে। আরে ভাই, গণতন্ত্র তো হচ্ছে আপনার একটা চর্চার ব্যাপার। আমাদের 50 বছর তো গণতন্ত্র, যেটা সৌরভ ভাই বলেছে যে আমাদের বিশ্বাস অবিশ্বাস, আবার যদি ওই বিশ্বাস অবিশ্বাসের দোলাচালের মধ্যে আমরা চলে যাই। সৌরভ হাসান, আমি বলছিলাম যে একটি রাজনৈতিক দলের আবির্ভাব নিয়েই কি প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের এক ধরনের দূরত্ব তৈরি হলো? যদিও হারুন ভাই বলছে যে না, যে কোনো রাজনৈতিক দল আসবে তাদের স্বাগত জানার তো কোনো সমস্যা নাই। 5 আগস্ট রাজনৈতিক দল, ছাত্র নেতৃত্ব এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে পারস্পরিক যে বোঝাপড়া ছিল, যে আস্থা ছিল, সে আস্থায় চিড় ধরছে। নানা কেন চিড় ধরলো? চিড় ধরলে ঐক্য ছিল, চাওয়া পাওয়ার বেমিল এর কারণে, চাওয়া পাওয়ার পার্থক্যের কারণে। যারা 15 বছর ধরে আন্দোলন করে আসছেন তাদের একটা যে যত দ্রুত সম্ভব একটি নির্বাচন হয়, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা। যারা 37শে জুলাইয়ের আন্দোলন করেছে তাদের দাবি হতে রাষ্ট্র সংস্কার করতে হবে বা নতুন করে তারা ভাববে। এখন এই যে নতুন করে তাদের চাওয়া পাওয়া, ফেব্রুয়ারিতে নতুন দল হলে তো আমরা স্বাগত জানাই অবশ্যই। তাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাক। পৃথিবীর অনেক উদাহরণ আছে যে এই 6 মাস 1 বছরের দল রাজনীতিতে এবং এমনকি ক্ষমতায় গিয়েছে। এ হয়তো 2 বছর লেগেছিল ভুট্টোর, 68 সালে দল করেছে, 71-এ নির্বাচন হয়েছে, 2 বছর সময় পেয়েছে। সুতরাং এটি হলো, আর জিয়াউল হক তো নিজে দল না করে নির্বাচন করেছে, তারই সব সমর্থক জয়ী হয়েছে, নির্দলীয় সরকার ছিল। তো আমরা পাকিস্তান আর বাংলাদেশ এক ধরনের, মানে আপনি দেখবেন যে কোনো উদাহরণে ইন্ডিয়া, এই উপমহাদেশে, ভারতে অনেক কিছু সমালোচনার আছে, অনেক ব্যত্যয় আছে, অনেক কী বলে রাজনৈতিক অসন্তোষও আছে, কিন্তু ভোট নিয়ে কিন্তু এটা হয়নি কখনো। ভোট নিয়ে মারামারি হয়েছে, প্রাণহানিও হয়, কিন্তু ভোট একজন হবে, যারা ক্ষমতায় থাকবে তারাই সবসময় জয়ী হবে এবং জয়ের সমস্ত কৌশল নেবে। একটা ফেডারেল পদ্ধতি, সেখানে এটার সুবিধা আছে, যেমন কেন্দ্রীয় সরকার আর স্থানীয় সরকারের, প্রাদেশিক সরকারের মধ্যে একটা। আমাদের এখানে একটা হলো যে আস্থা রাখতে না পারা, অথবা পুরো সুফলটা আমি নিতে চাই, অন্যকে না দেওয়া। এমন যদি হতো, যেটা বিএনপি অবশ্য ঘোষিত করেছে যে নির্বাচনের পর তারা সবাইকে নিয়ে সরকার গঠন করবে, এটাও কিন্তু জাতীয় সরকার। আমি মনে করি যে এটাও একে জাতীয় সরকার বলা যায় না কখনো ভাবে, কারণ বিরোধী দল তো থাকতে হবে, আর নাহলে তো বাকশাল হবে।
তেমনি নিশ্চয়ই বিএনপি এই নির্বাচনের পর একটা বাকশাল গঠন করতে চায় না, যে সব দলে সবাই মিলে একটা সরকার হবে। হতে পারে, এবং অন্তর্বর্তী সরকার তো আবার সেক্ষেত্রে এটা বলে যে এই রাজনৈতিক দলগুলোর যদি ঝগড়াঝাটি মারামারি এসব যে পরে হোক, আগে সরকারটা, আগে দেশটা গঠন করে নেয়। কিন্তু গঠন তো হচ্ছে না, গঠিত তো হচ্ছে না। ছাত্ররা যা বলে সেটি রাজনৈতিক দল তার বিরোধিতা করে, বিরোধী দল রাজনৈতিক দল যা বলে ছাত্ররা বিরোধিতা করে। কারণ অন্তর্বর্তী সরকার কিন্তু একটা উভয় সংকটে, কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। তাই তো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি দেখেন কোনো ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নিতে কিন্তু পারছে না। আজকে আবার কিন্তু সালাউদ্দিন সাহেব এই কথা বলছেন যে কোনো ঘটনা যখন ওনারা মানে কোনো সিদ্ধান্ত দিচ্ছে, এটা নিয়ে যখন সমালোচনা হচ্ছে, তখন আবার সেই সিদ্ধান্ত থেকে ওনারা ফিরে আসছেন, এটি ভালো, জনগণের কথা। সেটা আমিও মনে করি, কারণ আমাদের রাজনৈতিক সরকারগুলো তো যা মনে করে যে এটাই যত ভুল সিদ্ধান্ত হোক সেখানেই অনড় থাকে। মানে এটা হচ্ছে জনগণের উপর এক ধরনের নিপীড়ন। তা সরকার সরে আসছে, কিন্তু এই সরে আসাটা তো বারবার যদি হয়, তাহলে তো সরকার যে আছে এটা বোঝার জন্য সরকার কার উপর নির্ভর করছে? রাজনৈতিক দলগুলোর উপর করছে না। ছাত্র নেতারা যা বলছেন তাও তারা শুনছে না। তাহলে কার? যে কথাটি এখন সবচেয়ে বেশি আলোচনা, সরকার আমলাদের উপরই বেশি নির্ভর করছে। যে আমলারা এই ছাত্র গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ছিল, যে আমলার গণতন্ত্রের বিরুদ্ধে ছিল, তাহলে সরকার তো এখন ওই অবস্থানে চলে গেছে, যেটা মানুষের মধ্যে প্রবল সমালোচনা। যে এই যে আপনি মহার্ঘ ভাতা নিয়ে, এখন আজকে দেখলাম যে অর্থ উপদেষ্টা বলছে যে মহার্ঘ ভাতার ব্যাপার সিদ্ধান্ত হয়নি। তাহলে কি করে প্রধান মন্ত্রী পরিষদ বা জনপ্রশাসন সচিব কি করে বললেন যে এই মহার্ঘ ভাতা দেওয়া হবে? আর মহার্ঘ ভাতা দেওয়া হলে এমনিই তো মূল্যস্ফীতি, তার মধ্যে আরও মূল্যস্ফীতি বাড়বে। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিতে আপত্তি নেই, কিন্তু বেসরকারি যারা ব্যক্তি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, তাদের উপর তো চাপ পড়বে। তো সরকারকে যে কোনো সিদ্ধান্ত নিতে হয় অনেক চিন্তা ভাবনা করে। সেক্ষেত্রে ঘাটতি আছে মনে করি, এবং এই সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নেই। সুতরাং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নেই। তারা তো একটা অরাজনৈতিক দল, অরাজনৈতিক সরকার, কিন্তু তার রাজনৈতিক মন থাকতে হবে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে, না হলে তো রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। অরাজনৈতিক মানে কি? সে কোনো দলীয় নয়, কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে রাজনীতি থাকতে হবে। ভারতের সাথে যে আমরা এখন যে কূটনৈতিক টানাপোড়েন অথবা আমরা যে কোনো ব্যাপারে প্রতিবাদ করছি, এটা রাজনীতি না? দেশের ভিতরে কেন পারছে না? আওয়ামী লীগের বিষয়ে তো এক এক সময় এক একজন এক এক কথা বলা হয়, এক এক উপদেষ্টা এক এক রকম বয়ান দিচ্ছেন। আমি মনে করি এক্ষেত্রে সরকারের মানে একজন মুখপাত্র থাকা উচিত। সরকারের যে কার্যক্রম এই 5 মাসে যে হলো, একমাত্র দেখলাম যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে কিছু অগ্রগতি হয়নি, এটা ব্যাখ্যা দিয়েছেন। এই সরকার যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত না, ভোটের সরকার নয়, জনগণকে তো ব্যাখ্যা করা উচিত প্রতিটা কাজ, প্রতিটি পদক্ষেপ। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা হয়েছে যে এই যে বিশ্ববিদ্যালয়, কিন্তু এই ঘটনা ঘটার পরে কেন হলো? আবার ধরেন আমাদের এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাদের চিন্তা ভাবনা দেখেন। এই যে ঘটনাটি ঘটলো 7 কলেজে, একজন ব্যক্তির তার কি বলে এটারে, মানে তার না ছাত্রদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। আমরা রাজনীতিতেও সমালোচনা করি, প্রধানমন্ত্রীর সমালোচনা করি, মন্ত্রীদের সমালোচনা করি। একজন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য, তার একটা আত্মমর্যাদা থাকবে না, তার একটা সৌজন্যবোধ থাকবে না ছাত্রদের সাথে? ছাত্ররা তার সন্তান তুল্য, তার সাথে যেরকমই করেছে, এখন ভাবতে পারে যে তারা তো তার বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, সে কারণে কিছু করতে পারে। এবং তার অধিভুক্ত আর নথিভুক্ত হোক, কিন্তু আমি বলছি যে একজন শিক্ষককে নিশ্চয়ই এটা আসলে আমার মনে হয় একটু, আমি আর দু একটা প্রশ্ন আমার হাতে ছিল, ছোট্ট একটু শুনে আসি। আমরা গতকালকে দেখলাম এক কর্মশালায় তারেক রহমান বলেছেন, জনগণের বিপক্ষে কাজ করলে 5 আগস্টের মতো পরিণতি ভোগ করতে হবে। এটি কি এক ধরনের তার দলের নেতা কর্মীদের এক ধরনের কি সাবধান করে দেওয়া, এমন কি কোনো কিছু করছে? আমরা দেখতে পাচ্ছি যে বিপক্ষেটা আপনার ওভারঅল পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে একদিকে দলের নেতা কর্মীদেরকেও যেমন বলা বোঝাতে পারে, বা যারা রাষ্ট্র ক্ষমতার মধ্যে আছে তারাও আপনার ইশারা ইঙ্গিত হতে পারে যে আপনি
জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বাইরে হ্যাঁ, যদি আমরা আপনার আমরা বিভিন্ন কাজ সময়- করেন জি, আমরা তাহলে কিন্তু- স্বাভাবিক কারণেই এটা তো আপনার জনগণ ভালোভাবে নেবে না। জি, আমি রাজনীতি করি, আমার তো সর্বশেষ লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে যে আমি জনগণের কাছে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে আসব। কিন্তু আমি যে জনগণের স্বার্থের বিরুদ্ধে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িয়ে যাই, তাহলে জনগণের কাছে তো আমাকে জবাবদিহিতা বা প্রশ্নবিদ্ধ হয়ে যাব। সেই বিষয়টি আমার মনে হয় যে উনি অ্যাড্রেস করেছে ওভারঅল সকলকেই, যে সরকারের মধ্যেও যারা আমরা আছি তারাও এই বিষয়গুলো মাথায় নিয়ে তাদের দায়িত্ব পালন করবেন। আমরা যারা দলে দায়িত্বশীল জায়গায় আছি সেখানেও তাদেরকে এই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তাদেরকে চিন্তাভাবনা করতে হবে, তাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমার মনে হয় এটাই একটা মেসেজ হিসেবে আমি তো মনে করি। মানে কোনো আগাম কোনো কিছু আছে কিনা আপনাদের হাতে? না, এখানে শুনেন, আগাম অনুমান করে তো কোনো কিছু বলা সম্ভব না। আপনার কোনো বিষয়ে অনুমান নির্ভর বক্তব্য দেওয়া জায়গাটা আমার মনে হয় আমাদের কারোর জন্যই সঠিক হবে না। কিন্তু হারুনের সাথে আমি যোগ করতে চাই। জি, প্লিজ। আমার মনে হচ্ছে বারবার বিএনপির বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদের দখলবাজি, চাঁদাবাজি ইত্যাদি অন্য দলগুলো, প্রতিপক্ষ দলগুলো যেহেতু সমালোচনা করেছে বেশ প্রচণ্ডভাবে, এমন আগে শুধু জামাত করতো, এখন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, অন্য অন্য ছাত্র নেতারা, সেক্ষেত্রে আমি মনে করি যে ক্ষেত্রে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই বক্তব্য তার দলের নেতাকর্মীদের প্রতি সতর্ক বার্তা, যদি বলেন যে আরও কঠোর ভাষায়, যে এটি তিনি সাবধান করে দিচ্ছেন যে এটি চলবে না। আচ্ছা, আরেকটি বিষয় আপনার কাছে, আমি আজকে সিপিডি বলেছে যে রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়। হ্যাঁ, তারপরে জানিয়ে সিপিবির মানে সিপিবি বলেছে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া প্রয়োজন। সিপিবি না সিপিডি? সিপিডি সরি, সেন্টার ফর পলিসি ডায়ালগ। কিন্তু এখানে তো সিপিডি তো মানে রাজনীতির চেয়েও বেশি অর্থনীতি নিয়ে কাজ করে, কিন্তু কিন্তু তারা এখানে যেটি- এক্ষেত্রে কিন্তু জি। আমার ব্যক্তিগত বা অনেকেই মনে করেন অর্থনীতি ঠিক না হলে রাজনীতি ঠিক হবে না। এখন ঘুরে 5 ফিরে আগস্টের সেই নির্বাচনের হ্যাঁ, দিকেই যাচ্ছে। না নির্বাচনের দিকে যাচ্ছে, কিন্তু তার চেয়েও 5 আগস্টের পর অনেক পরিবর্তন হয়েছে। আমরা চেহারা পরিবর্তন দেখছি, পথ পরিবর্তন দেখছি, এমনকি সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু অর্থনীতি কি বদল হয়েছে? অর্থনীতিতে দুর্বৃত্তায়ন, অর্থনীতিতে যে আগ্রাসী অবস্থা কিন্তু ছিল, গত 15 বছরে যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে একটি দল এখন বিএনপি আসলেও কি অর্থনীতি খুব ভালো অবস্থায় নিয়ে যেতে পারতো? অর্থনীতি ভালো অবস্থায় না, অর্থনীতির যে যে বিচ্যুতিগুলো, সেই বিচ্যুতি দূর হচ্ছে কিনা। ওয়াসায় কি এখন দুর্নীতি হয় না? তিতাসে দুর্নীতি হয় না? না, দুর্নীতি তো আপনি মানে রাতারাতি বন্ধ করতে পারবেন রাতারাতি না। না, কিন্তু প্রক্রিয়াটা শুরু করতে হবে। হ্যাঁ, এবং কজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, কিন্তু এই যে জনসেবা খাতের যারা দুর্নীতি, যার সাথে যারা এর সাথে যুক্ত, যারা এর রাঘব বোয়াল বা যারা এর কুশীলব, তাদের কজনের বিরুদ্ধে ব্যবস্থা। দ্বিতীয় হচ্ছে, বিগত সরকারটি যাদের উপর ভর করেছিল, যে অর্থনৈতিক কাঠামোর উপর, সেই কাঠামো কি আদৌ নড়চড় হয়েছে? না, সেই সুতরাং কাঠামো রাজনৈতিক সংস্কার, অর্থনীতির সংস্কার জন্য রাজনৈতিক সংস্কার যেমন জরুরি, একইভাবে অর্থনৈতিক সংস্কার না হলে রাজনৈতিক সংস্কার হবে না। একটু শুনে আসে হারুন ভাইয়ের কাছ থেকে। হারুন ভাই, সংস্কারের তো আপনারা চাচ্ছেন, কিন্তু সংস্কারের থেকেও বেশি চাচ্ছেন মানে বলা হচ্ছে নির্বাচন, কিন্তু সংস্কার তো প্রয়োজন আছে। এই যে অর্থনীতির কথা এসছে, অন্যান্য বিষয়গুলো আসছে, এখন বিএনপি এরকম একটি ভঙ্গুর একটা অর্থনৈতিক অবস্থার মধ্যে গিয়ে দেশের যদি ক্ষমতা, তাদের জনগণ যদি তাকে দেয়, তাহলে কি অবস্থায় দাঁড়াবে? দেখেন, বিএনপি কিন্তু সবসময় একটা ক্রান্তিকালে দেশের দায়িত্ব নিয়েছে, শুরু থেকে, জন্মলগ্ন থেকেই। এবং বিএনপি জনগণের কাছে পরীক্ষিত। বিএনপি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি নাই, আমি এই কথা বলবো না, কিন্তু এই দেশে রাষ্ট্র মেরামত বলেন, রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের ক্ষেত্রে বলেন, বিএনপির অবদান সবচেয়ে বেশি। অর্থনীতির ক্ষেত্রে যে বিশৃঙ্খলা, আপনাকে এই জিনিসগুলো চিহ্নিত করতে হবে, এবং অর্থনৈতিক যে কাঠামোগুলো দুর্বলতা রয়েছে সেই জায়গাগুলোতে আপনাকে দূর করতে হবে। তো সেই জায়গাগুলোকে তো আপনাকে দূর করবে কারা? নির্বাচিত সরকার ছাড়া তো এটা কেউ পারবে না, কঠিন। নির্বাচিত সরকারই আসলেই আপনাকে এই জায়গাগুলোকে আপনার
চিহ্নিত করে সঠিক পদক্ষেপ নিতে হবে। কিন্তু ছাত্র বাংলাদেশের নেতাদের বক্তব্য, হারুন ভাই, ছাত্র নেতাদের যে সাথে না আমি বলছি যে নির্বাচিত সরকার যে এর অংশীদার হবে না, তার সেই নিশ্চয়তা চাচ্ছে না। নিশ্চয় চাচ্ছে, বিষয়টা হচ্ছে স্টুডেন্ট, আমি তো ভবিষ্যৎবাণী করে বলতে পারবো না। আমি বিএনপির উদাহরণই বলি আপনাকে, যে বাংলাদেশে এই এর আগে এরশাদের সময় পর্যন্ত 90 সাল পর্যন্ত বাংলাদেশের জিডিপির গ্রোথ রেট কতটুকু ছিল এবং আমাদের যে ডেভেলপমেন্ট বাজেট ছিল কত টাকা। সাইফুর রহমান যখন বাংলাদেশের অর্থমন্ত্রী হলেন 91-এর গভর্নমেন্টের সময়, তখন আপনার আভ্যন্তরীণ সোর্স বাড়ানোর জন্য ভ্যাট প্রথা চালু করা হলো। সবাই তখন এবং এটার জন্য হরতাল হয়েছে, 72 ঘন্টা পর্যন্ত হরতাল হয়েছে। তৎকালীন সময় আওয়ামী লীগ সহ এটার বিপক্ষে সকল দল রাস্তায় নেমেছে। এবং এইটা আপনার এই প্রথা প্রবর্তন হওয়ার পর মাত্র 2-3 বছরের মধ্যে বাংলাদেশের জিডিপিতে 40% আপনার আমাদের আভ্যন্তরীণ সোর্স যোগ করার একটা সুফল পাওয়া গেছে। এবং বাংলাদেশকে তখন বলা হয়েছে এমার্জিং টাইগার। কারণ বাংলাদেশে আপনার প্রায় 20 কোটি মানুষের দেশ। আমরা এখানে যদি সুষম আপনার আমাদের দরিদ্রের উপর ভ্যাট আপনার কার্য করার দরকার নাই। আপনার এখানে ট্যাক্সের যে বিষয়গুলো আছে আপনি এনবিআরকে শক্তিশালী করেন, আপনার কাঠামোগুলোকে স্ট্রং করলেই আপনার আভ্যন্তরীণ রাজস্ব বাড়বে, এতে জনগণের উপর আপনার চাপ পাড়বে না। আপনি অহেতুক আপনার খুব সহজেই আপনার আভ্যন্তরীণ সোর্স বাড়ানোর জন্যে আমি ট্যাক্স বাড়িয়ে দিলাম, আমি ভ্যাট বাড়িয়ে দিলাম, দরকার নাই তো। আপনার যদি আমার কাঠামোগুলো যদি আপনি শক্তিশালী করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই এরিয়াগুলোকে আমি সম্প্রসারণ করতে পারবো। আমি 96 সাল থেকে এমপি হিসাবে এবং সংসদীয় কমিটিতে, অর্থ মন্ত্রণালয় সংসদীয় কমিটিতে আমি কাজ করেছি, যার ফলশ্রুতিতে এই অভিজ্ঞতাটুকু আমার হয়েছে। এবং আমি আমাদের মাননীয় সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের খুব আন্তরিকভাবে কাছে ছিলাম এবং ওনার কাছাকাছি আসার ফলে উনি সবসময় বলতো যে বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ, এখানে আমাদের বাজেট প্রণয়নের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়, যে দরিদ্র সীমার নিচে যারা বসবাস করছে তাদের বিষয়টা যেমন বাজেটে একটা গুরুত্বপূর্ণ রিফ্লেকশন লাগে, পাশাপাশি উচ্চ আয়ের যে লোক রয়েছে সে বিষয়ে আমাকে একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে হয়। এটাকে ব্যালান্স করে বাংলাদেশের ইকোনমিতে বাজেট প্রণয়ন করা ভেরি টাফ। তারপরেও উনি, আমি বলবো যে বাংলাদেশের এতে একটা সফল অর্থমন্ত্রী ছিলেন, যে উনি আপনার যে দিক নির্দেশনা দিয়ে গেছেন। আমরা গত এই 15 বছরে কেন হারিয়ে ফেলেছি পথ? আমাদের আপনার শেয়ার বাজার বলেন, ধ্বংস করে ফেলেছি। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসছে শেয়ার বাজার লুটপাট হয়ে গেছে, ধ্বংস করে ফেলেছি আমরা। আমাদের যে ব্যাংকগুলো লুটপাট করে ফেলেছি। আপনি ব্যাংকে আজকে আপনি এখনকার চিত্র দেখেন, 15 বছর গণমাধ্যমে উনি সিনিয়র সাংবাদিক হিসাবে 15 বছরে সামান্য কিছু সংবাদ পরিবেশিত হয়েছে, কিন্তু এই বিষয়গুলোর সাথে সরকারের আপনার মন্ত্রী বলেন, সরকারের উচ্চ পর্যায়ের লোকরা সরাসরি জড়িত, যে কারণে আজকে আপনার ভুয়া প্রতিষ্ঠান করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে গেলাম। তখন এই বিষয়গুলো কয়েকটা গোষ্ঠী এই কাজ যারাই করেছে তারা তো আপনার সবই সরকারের সহায়তাই করেছে, নিশ্চয়ই সরকারি সহায়তাই করেছে। বাংলাদেশ ব্যাংকের যারা গভর্নর ছিল বা যা ডেপুটি গভর্নর ছিল তাদের সহায়তাই করেছে। সুতরাং এই যে আপনার রাজনীতিকরণের ক্ষেত্রে যেটা বললো, বাংলাদেশের যদি রাজনীতি ঠিক হয় তা আমাদের শতকরা 90% সংকট দূর হয়ে যাবে। আমাদের সংকটটা তো রাজনীতিতে, এই সংকটটা আমরা গত 50 বছর ঠিক করতে পারছি না। আমাদের বিএনপি, যেটা আপনি বললেন যে বিএনপি গত 40 বছরের জন্মলগ্নের পর থেকে ক্রান্তিকালে 75-এর 15 আগস্টের পর বলেন, আপনার 90-এর গণঅভ্যুত্থানের পর বলেন, এবং বাংলাদেশের যে পরিবর্তনগুলো এসছে, সাংবিধানিক পরিবর্তনগুলো এসছে, পজিটিভ পরিবর্তন, সেগুলো তো বিএনপির হাত ধরি হয়েছে। আমরা এখনও পরিবর্তন করতে চাই। সংস্কার প্রক্রিয়া কিন্তু আপনি রাতারাতি করতে পারবেন না। এখানে সংস্কার প্রক্রিয়া রাজনৈতিক দলের ঐক্যমত লাগবে, সমঝোতা লাগবে, এবং এটার জন্য পার্লামেন্ট লাগবে, এবং এটার জন্য দূরদর্শিতা সম্পূর্ণ চিন্তা ভাবনা লাগবে, এবং মানসিকতারও দরকার হবে। আপনি এই মুহূর্তে গত 15 বছরে যে মন মানসিকতা নিয়ে প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, যারা এই 15 বছর ধরে আমাদের রাষ্ট্রকে যে পর্যায়ে নিয়ে গেছে, আপনি কি আমি এই 5 মাসে পরিবর্তন হয়ে গেছে? অসম্ভব। এটার জন্য আপনাকে চর্চার মধ্যে যেতে হবে। আইনে সুশাসন ফিরিয়ে আনার জন্য বিচার বিভাগের বিচারকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বটা তাদেরকে সঠিকভাবে উপলব্ধিতে আনতে হবে। প্রশাসনের, বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থার ক্ষেত্রে 15 বছর যা হয়েছে, 15 বছর যে অবস্থার মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা ছিল, বাংলাদেশের 50 বছর এটা কখনো হয়নি। যে গত 15 বছরে সরাসরি পুলিশ বাদী সাক্ষী হয়ে রাজনীতিবিদদের নামে যত মামলা হয়েছে, গত 15 বছর শেখ মুজিবের সময় হয়নি, তো এত মামলা হয়েছে, এটা কল্পনা করা যায় না। তো এইটা তো আপনার আইন প্রয়োগের একটা রাষ্ট্রের প্রতিষ্ঠানের কাজ নয়। র্যাব যে কারণে গঠন করা হয়েছিল,
র্যাব যে কারণে বাংলাদেশে গঠন করা হয়েছিল, যে বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যে দ্রুত আপনার অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসা, দ্রুত তাদেরকে অপরাধীদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অ্যাকশন যাওয়া। কিন্তু তার পরিবর্তে তারা কি করেছে? তার পরিবর্তে পুরো কাঠামোটা, পুরো শক্তিটা তারা ব্যয় করেছে একেবারে যে আপনার জঙ্গি নাটক সাজানো, 100% বলছি মিথ্যা, 100% জঙ্গি নাটক সাজিয়ে এরকম টেলিভিশন চ্যানেলে একদম লাইভ টেলিকাস্ট করেছে যে আজকে এইখানে ঘেরাও আছে, এখানে ঘেরাও আছে, আপনি তদন্ত করে দেখেন, এরা সব ছিল অসত্য। হ্যাঁ, এখন পত্রপত্রিকায় দ্বিতীয় বের হচ্ছে হচ্ছে আচ্ছা আমার এলাকায় তো দেখুন 2-3টা ঘটনা ঘটছে, 100% অসত্য। তারপরে আপনার ধরেন যে তারা যে গুম এবং আপনার বিচারপতি হত্যাকাণ্ডের সাথে জড়িয়েছে, এটার জন্য তো র্যাব গঠন করা হয়নি। যে কারণে আজকে এই সংস্কার কমিশনই বলেন, রাজনৈতিক দলগুলো বলছেন তাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। হিউম্যান প্রয়োজন নাই তো। কেন আপনার আপনার আমরা তো এই সমস্ত আইন প্রক্রিয়া সংস্থাকে এই অপরাধের সাথে জড়ানোর জন্য তো আমরা গঠন করিনি, মানুষের জানমালের নিরাপত্তার জন্য গঠন করা হয়েছে, মানুষের সুশাসন নিশ্চিত করার জন্য গঠন করা হয়েছে। এগুলোর যদি ব্যত্যয় ঘটে তাহলে তো আমরা যারা এই সংস্থাগুলো গঠন করছি আমাদের উপর দায় চলে আসে, আমাদের উপর দোষ চলে আসবে। যে কারণে আপনার সংস্কারই বলেন বা আপনার সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্যই বলেন, রাজনৈতিক দলের ঐক্যমত ছাড়া এবং রাজনৈতিক দল সমূহ ছাড়া এগুলো আপনার রাতারাতি সম্ভব নয়। যে কারণে আমি বারবার আমরা বলছি যে সংস্কারের একটা রূপরেখা সরকার উদ্যোগ নিয়েছে, কিন্তু সরকারের আমার এসব ক্ষেত্রে এটা আমি মনে করি সন্দেহ তৈরি হচ্ছে। তার কারণ আপনি সংস্কার রাজনীতি, আমরা 40 বছর ধরে রাজনীতি করি, আমাদের যেটা আরো প্রবীণ রাজনীতিবিদরা আছে, আমরা দেশের রাজনীতি, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশা নিয়ে আমরা যেটা ভাবছি সেগুলো আমাদেরকে ভাবতে দেন, আপনারা আমাদের সহযোগিতায় থাকেন। আপনারা এটার জন্য আমি বলবো না যে আপনারা এখান থেকে বাইরে থাকেন, আপনারা সহযোগিতায় থাকেন, পরামর্শ দেন। আমরা পরামর্শ দেওয়ার পথটা গত 15 বছর সত্যি বলছি বন্ধ হয়ে গেছিল। আজকে গণমাধ্যমে কথা বলবে, সাংবাদিকরা কথা বলবে, সাংবাদিকরা লেখালেখি করবে, তার মধ্য দিয়েই তো আমাদের একটা ভালো জিনিস বেরিয়ে আসবে। জি, আপনার সরব ভাই, আপনি একটু সময় দিতে পারলে ভালো হতো। আপনি একদম 10 সেকেন্ডে যদি একটু 10 সেকেন্ড হলে অনেক ব্যাপারের সাথে একমত, কিন্তু র্যাব গঠনটাই ছিল ভুল সিদ্ধান্ত। কারণ র্যাব বিএনপি আমলে গঠিত হয়েছিল, তো বিচার বহির্ভূত হত্যা তখন থেকেই শুরু হয়েছিল। জি, আমার মনে হয় জনাব সোহরাব হাসান, মোহাম্মদ হারুনা রশিদ, আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।